নমস্কার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, ৭০ বছরের অবদান সম্পর্কে। প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে, ইতিহাসের উপাদান হিসেবে বিপিন-চন্দ্র পালের ৭০ বছরের অবদান লেখো। এর উত্তরটি এখান থেকে শুরু করবে। প্রথমে একটি হেডিং দিবে খাতার উপরে, ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিপিন-চন্দ্র পালের আত্মজীবনী ৭০ বৎসর বা 70 ইয়ার্স। তারপরে পরিচিতি একটা পয়েন্ট করবে। তারপরে পরিচিতি পয়েন্টের মধ্যে লিখবে, বিপিন-চন্দ্র পাল তার জন্ম কত সালে হয়েছিল? ১৮৫৭ সালে এবং তিনি মারা যান ১৯৩২ সালে। ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরমপন্থী নেতা। তার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ, তিনি কি গ্রন্থ লিখেছেন? আত্মজীবনীমূলক গ্রন্থ 70 ইয়ার্স বা ৭০ বৎসর, আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি মূল্যবান উৎস। এটি কেবল তার ব্যক্তিগত জীবনের বর্ণনা নয়, বরং ঔপনিবেশিক ভারতীয় সমাজ, রাজনীতি ও জাতীয়তাবাদী আন্দোলনের এক অন্তর্দৃষ্টি সমৃদ্ধ দলিল। তাহলে এখান থেকে কিন্তু এই ভূমিকাটার মধ্যে দিয়ে বা পরিচিতির মধ্যে থেকে অনেক শর্ট কোয়েশ্চেন হয়েছে। বিপিন চন্দ্র পাল কত সালে জন্মগ্রহণ করেছিলেন? ১৮৫৭ সালে। তিনি কত সালে মারা যান? ১৯৩২ সালে। তিনি কি ছিলেন? একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা ছিলেন। ঠিক আছে? একদম আরেকদিক থেকে বলতে গেলে তিনি চরমপন্থী নেতা ছিলেন, আরো ভালো করে বললে। তা বিপিন চন্দ্র পালের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি ছিল? 70 ইয়ার বা ৭০ বৎসর। এবং এই গ্রন্থের মধ্যে তাহলে তিনি কি বর্ণনা করেছেন? তার ব্যক্তিজীবনী, আত্মজীবনী মানে তার ব্যক্তিজীবনের বর্ণনা। ব্যক্তিজীবনের বর্ণনার পাশাপাশি কি করেছেন? ভারতীয় সমাজ, তৎকালীন ভারতীয় সমাজ, কারণ ব্রিটিশ যুগের কথা বলছে, তখনকার রাজনীতি ও জাতীয়তাবাদী আন্দোলনেরও বর্ণনা দিয়েছেন। তারপরে দ্বিতীয় পয়েন্ট, ইতিহাসের উপাদান হিসেবে মূল্যায়ন। জাতীয়তাবাদী চিন্তার প্রতিফলন, ১ নম্বর পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে সাব পয়েন্টগুলো হবে, 70 ইয়ার্স গ্রন্থে বিপিন-চন্দ্র পাল তার রাজনৈতিক বিশ্বাস, আদর্শ, দর্শন বিশ্লেষণ করেছে। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের আবশ্যকতা ব্যাখ্যা করেন। মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতকে আন্দোলন শুরু করতে বলেন, এটাই হলো ভারতীয় জাতীয়তাবাদী আবশ্যকতা ব্যাখ্যা করেন, এটাই বোঝাচ্ছে। জাতীয়তাবাদী আন্দোলনের মৌলিক কাঠামো নির্মাণে তার ভাবনা প্রকাশ করে। দ্বিতীয় পয়েন্ট, সমকালীন ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্য। লেখক হিসেবে তিনি বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন ১৯০৫ সালে। সুরাট বিভাজন কত সালে হয়েছে? ১৯৬০ সালে। প্রথম বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতি ও ১৯১৯ সালের রাওলাট অ্যাক্ট ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা ব্যাখ্যা করেন। ঠিক আছে? তাহলে তিনি কি করেন? এই গ্রন্থের মধ্যে তার তো আত্মজীবনী সম্পর্কে, মানে তার নিজের জীবন সম্পর্কে লেখে, একটু আগেই বললাম। কিন্তু তার সাথে তার ওই সময়কার তিনি যখন ছিলেন তখন আশেপাশে যা ঘটনা হচ্ছে, যেমন তার সময় বঙ্গভঙ্গ আন্দোলন ঘটেছিল, ওইটার সম্পর্কে কিছু বলেন। সুরার বিভাজন ঘটেছিল ১৯৬০ সালে, তার সময় কিছু বলেন। প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল, ওটার সম্পর্কে বলে তখন কি ভয়াবহ পরিস্থিতি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। ১৯১৯ সালে রাওলাট অ্যাক্টের দ্বারা এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দ্বারা মানুষ কিভাবে প্রভাবিত হয়েছে, এটাও তিনি এই আত্মজীবনীর মধ্যে ব্যাখ্যা করেন। বিশেষ করে ১৯০৫ থেকে ১৯২০ সময়ে রাজনীতির ধারা, স্বদেশী আন্দোলন, বয়কট ও চরমপন্থার আবির্ভাব তিনি বিশ্লেষণ করেছে এক প্রত্যক্ষ অংশকারীর দৃষ্টিকোণ থেকে। তৃতীয় পয়েন্ট, চরমপন্থা বনাম নরমপন্থা, মানে চরমপন্থী বনাম নরমপন্থী। ঠিক আছে? তিনি কংগ্রেসের চরমপন্থী ধারা নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন বা অন্যতম প্রবক্তা ছিলেন। চরমপন্থীকে ইংরেজিতে কি বলে? এক্সট্রিমিস্ট। ঠিক আছে? তাহলে তিনি কংগ্রেসের কি ধরনের নেতা ছিলেন? চরমপন্থী নেতা ছিলেন। তার আত্মজীবনীতে কংগ্রেসের অভ্যন্তরীণ মতপার্থক্য, লাল বালপালের ভূমিকা ও ব্রিটিশ সরকারের দমননীতি বিশ্লেষণ করা হয়েছে। তিনি সুরাট বিভাজনের ১৯০৭ এর পেছনে বাস্তব কারণ ও নেতাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। মানে সুরাট বিভাজনটা কেন হয়েছে, তার পিছনে কি কারণ ছিল এবং নেতাদের কি মদত ছিল, এগুলা সম্পর্কে কি করেছেন? এই গ্রন্থে ব্যাখ্যা করেছেন। চতুর্থ পয়েন্ট, সাহিত্য ও সমাজ জীবনের তথ্য। কি সাহিত্য সম্পর্কে, সমাজ জীবন সম্পর্কে কি বলেন এই গ্রন্থে? তিনি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন প্রসঙ্গে আলোচনা করে। তাহলে এই গ্রন্থে তিনি কার সাহিত্য সম্পর্কে আলোচনা করেছে? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ ঠাকুর। উল্লেখিত বহু গুরুত্বপূর্ণ সমকালীন ব্যক্তিত্বের প্রতি তার দৃষ্টিভঙ্গিও এতে প্রতিফলিত হয়েছে, যা সমকালীন চিন্তাধারার একটি মানসচিত্র উপস্থাপন করে। পঞ্চম পয়েন্ট, শিক্ষা, ধর্ম ও সমাজ সংস্কার হিসেবে তার ভূমিকা। গ্রন্থের মধ্যে শিক্ষা, ধর্ম, সমাজ সম্পর্কে কি বলেন তিনি? কি সুধার হয়েছিল, এগুলো সম্পর্কে কি বলেন তিনি? এটা দেখে নাও। ব্রাহ্ম সমাজ, জাতপাত মানে জাতিভেদ, নারীর অবস্থা ও ধর্মীয় গোঁড়ামি, এসব বিষয়ে তার জীবনভিত্তিক অভিজ্ঞতা ও মতামতও উঠে এসেছে এই গ্রন্থে। তাহলে তিনি এই গ্রন্থে তখন তৎকালীন সমাজে ব্রাহ্ম সমাজ কিভাবে সমাজে প্রভাব ফেলেছিল, জাতিভেদ প্রথা কেমন জাঁকিয়ে বসেছিল, তখনকার নারীরা কেমন অবস্থা ছিল নারীদের, এবং ধর্ম
ধর্ম কতটা মানুষের উপর প্রভাব ফেলতো এই সমস্ত জিনিসও কি এই গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করেছেন। তিনি সমাজের পরিবর্তনের জন্য যুক্তিবাদ, শিক্ষার বিস্তার ও ব্যক্তি স্বাধীনতার উপর জোর দিয়েছেন। ষষ্ঠ পয়েন্ট, প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স হিসেবে গুরুত্ব। কিভাবে এই আত্মজীবনীটা একটা প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কারণগুলো কি? এটি একজন জাতীয়তাবাদী নেতার প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক দলিল ছিল। মানে একজন জাতীয়তাবাদী নেতাই কি এই তিনি আত্মজীবনীটা কি লেখেন, যার দ্বারা সেই সময় কি বোঝা যাচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের একদম স্বরূপ বোঝা যাচ্ছে। কারণ তিনি নিজেই জাতীয়তাবাদী নেতা ছিলেন। এই বইতে ব্যবহৃত ভাষা, ভাবধারা ইতিহাসবিদদের কাছে গুরুত্বপূর্ণ কারণ এটি কারণ কি? এটি ঔপনিবেশিক শাসনকালে জাতীয় চেতনার বিকাশ ও সামাজিক আন্দোলনের ভিতরে প্রবেশের সুযোগ দেয়। এমনকি এই গ্রন্থের কতগুলো সীমাবদ্ধতা কি? ৭০ বছর সীমাবদ্ধতা ১ম এ আমি এখানে পয়েন্ট করে রেখেছি। একপাশে দিয়েছি বিষয় এবং এখানে ব্যাখ্যা করে দিয়েছি। কি? ১ম বিষয় কি? আত্মপৈতনিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? ১ম বিষয় আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। এটা সম্পর্কে এখানটা লিখে দিয়েছি। এই বইটি তার উম নিজের দৃষ্টিভঙ্গিতে লেখা। তাই অনেক জায়গায় পক্ষপাতের সম্ভাবনা থাকে। মানে কি এই বইটি তিনি নিজের দৃষ্টিভঙ্গিতে লেখে। কারো সাহায্য দেয়নি, কারোর বক্তব্য উল্লেখ করেনি, কিছুই করেনি। নিজে যা বুঝেছেন তাই লিখেছেন। তাই এই জায়গায় অনেক ক্ষেত্রে কি দেখা গেছে? অনেক পক্ষপাতিত্বের এই বইয়ের মধ্যে ফুটে উঠেছে। তারপরে কি বাছাই করা ঘটনাগুলোকে রাখেন এটার মধ্যে। এর মধ্যে কি করে অনেক সময় রাজনৈতিক ও ব্যক্তিগত ঘটনার বিস্তারিত বিবরণ না দিয়ে শুধুমাত্র তার পছন্দসই ঘটনাই উপস্থাপন। মানে কি এই গ্রন্থের মধ্যে তিনি রাজনৈতিক ঘটনা উল্লেখ করেছেন ঠিকই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও ব্যক্তিত্বের কথা এখানে এড়িয়ে গেছেন। তার যে সমস্ত জিনিস বা রাজনীতির জিনিস বা ব্যক্তিকে পছন্দ হলে তাদের ঘটনাই এখানে তিনি শুধু উল্লেখ করেছেন। তার একদিকে এটার একটা খামতি হয়ে যাচ্ছে। তিনি সব ঘটনাই এখানে উল্লেখ করেনি। ধারাবাহিকতার অভাব মানে কি নিয়মিত এটার মধ্যে কিছু উল্লেখ করেনি। বিশেষত ২য় খণ্ডে সময়ক্রম ঠিকঠাক অনুসরণ করা হয়নি। মানে কি ১ম খণ্ডে তিনি ভালোভাবে ঘটনার ব্যাখ্যা দিলেন তৎকালীন সময়ে। কিন্তু ২য় খণ্ড যখন লেখেন তখন ঠিকঠাক সময়ক্রম অনুসরণ করেনি। হয়তো দেখা গেল একটা সাল উল্লেখ করছে তার অনেক মাঝখানে গ্যাপ পড়ে গেছে তারপরে আবার আরেকটা সাল উল্লেখ করে দিয়েছে। এটাই এখানে বলছে। আবেগ ও মতের পরিবর্তন। কি হয় তাহলে? অনেক ক্ষেত্রে তিনি নিজের পূর্বের মতামতের সঙ্গে বিরোধিতায় গেছেন যা ছাত্রদের বিভ্রান্ত করতে পারে। মানে কি ধরুন এক একটা জিনিস একটা পৃষ্ঠার মধ্যে কিছু লিখেছেন, তিনি ব্যাখ্যা করেছেন কিন্তু অনেক দূর যাওয়ার পরে কি তিনি ওই ঘটনায় আবার বিরোধিতা করেছেন নিজে। তাহলে এটাই বলছে এখানে তিনি তার নিজের লেখারই কি বিরোধিতা করেছেন। তাই ছাত্ররা পড়তে গেলে অনেক সময় কি বিভ্রান্ত হয়ে যেতে পারে। তাহলে কোন ঘটনাটা সঠিক? এখানে বলছে উপসংহার 70 ইয়ার্স বা ৭০ বছর গ্রন্থটি শুধুমাত্র একটি আত্মজীবনী নয় বরং ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক মূল্যবান উৎস। বিপিনচন্দ্র পালের জীবন ও চিন্তাধারার মাধ্যমে আমরা ভারতীয় জাতীয়তাবাদ ও তার বিকাশকে বুঝতে পারি এক অন্তর্জাত দৃষ্টিকোণ থেকে। যদিও গ্রন্থটির কিছু সীমাবদ্ধতা আছে তথাপি ইতিহাসবিদ ও গবেষকদের কাছে এটি এক অনন্য সম্পদ। ঠিক আছে? বড় কোয়েশ্চেন আসলে একদম এই পর্যন্ত লিখে দিলেই যথেষ্ট। ঠিক আছে? তো অবশ্য তোমাদের ৪ নম্বরের পর্যন্তই আসবে। ৪ নম্বর পর্যন্ত লিখলে এখানে যথেষ্ট ৪ এ ৪ পাওয়ারও চান্স থাকে অনেকটা। আর আমি নিচে কতগুলো শর্ট কোয়েশ্চেন উল্লেখ করেছি এটা কিন্তু বড় কোয়েশ্চেনের মধ্যে এড করবে না। এটা কিন্তু তোমাদের জানার জন্য কতগুলো শর্ট কোয়েশ্চেন এখানে এড করে দিচ্ছি। অর্থাৎ তোমাদের শর্ট কোয়েশ্চেন এর জন্য অনেক হেল্পফুল হবে। কি হবে? আমি একপাশে বিষয় লিখেছি আরেক পাশে কি ওই ঘটনার তথ্য। জন্ম। জন্ম কবে হয় বিপিনচন্দ্র পালের? ১৮৫৮ সালে। কোথায়? ১৮৫৮ সালে হয় বা বর্তমান বাংলাদেশের সিলেটের হাবিবগঞ্জে। এই তারিখটা মনে রাখবে ৭ই নভেম্বর। তার মৃত্যু কবে হয়েছিল? মৃত্যু হয়েছিল ১৯৩২ সালের ২০ মেতে। মেইন হলো সালটা ভালো মনে রাখবে। তারিখটা মনে রাখতে পারলে আরো ভালো। কিন্তু সালটা যাতে মনে থাকে আর জায়গাটা কোথায় জন্মগ্রহণ হয়েছিল? সিলেটের হাবিবগঞ্জে। তার পেশা কি ছিল? সাংবাদিক, রাজনীতিবিদ, দার্শনিক ও সমাজ সংস্কারক। তার রাজনৈতিক দল কি ছিল? তিনি ছিলেন একজন কংগ্রেসের নেতা। কংগ্রেসের কি রকমের নেতা? চরমপন্থী নেতা ছিলেন। এটা বিশেষ কিন্তু ইম্পোর্টেন্ট। তিনি কি ধরনের নেতা ছিলেন? নরমপন্থী নাকি চরমপন্থী? ঠিক আছে? তিনি চরমপন্থী নেতা ছিলেন। তার প্রকাশিত গুরুত্বপূর্ণ পত্রিকা নিউ ইন্ডিয়া। তার প্রকাশিত পত্রিকার নাম কি? নিউ ইন্ডিয়া। যার মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী মত প্রচার করতেন। পরীক্ষায় এভাবে কোয়েশ্চেন আসতে পারে। তার লেখা বিপিনচন্দ্র পালের লেখা একটি পত্রিকার নাম লেখো। কি? নিউ ইন্ডিয়া হবে বা এভাবে আসতে পারে। বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার মাধ্যমে ব্রিটিশ বিরোধী মত প্রচার করে? কি হবে? নিউ ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে। আর তার গ্রন্থ কি আত্মজীবনীমূলক গ্রন্থ কি হবে? ৭০ বছর। এখন এই যে ৭০ বছর গ্রন্থ নিয়ে কতগুলো শর্ট কোয়েশ্চেন মেনশন করেছি এটাও দেখে নাও। গ্রন্থটির নাম কি তোমরা জানো? ৭০ বছর বা 70 ইয়ার্স। লেখকের
বিপিনচন্দ্র পাল। এটা প্রকাশ কবে হয়? ১৯৩০ এর দশকে। ১ম খণ্ড তার মৃত্যুর কিছু আগে প্রকাশিত হয়েছিল। এটা আমি জাস্ট উল্লেখ করে দিয়েছি, তোমরা এটি মনে রাখবে ১৯৩০ এর দশকে প্রকাশিত হয়েছিল। এটা কি ধরনের রচনা ছিল? একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ মানে কাদের বলে? যেটা হলো একজন মানুষ নিজেই লিখেছে তার জীবন সম্পর্কে। এটা বলে আত্মজীবনী। আর সু ঠিক আছে? এটাকে ইংরেজিতে কি বলবো? অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে কিন্তু পার্থক্য আছে। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, মানে যে একজন ব্যক্তি নিজেই যেটা লিখেছে নিজের জীবনী সম্পর্কে। আর বায়োগ্রাফি মানে কি? বায়োগ্রাফি মানে হলো অন্য কারো দ্বারা কারো জীবনী লেখা হয়েছে। ঠিক আছে? এবং এই গ্রন্থের ভাষা কি ছিল? মূল ভাষা ছিল ইংরাজি। এবং সংখ্যা কি? এটি ২ টি খণ্ডে বিভক্ত। মানে এটা খণ্ড সংখ্যা ২ টি। ঠিক আছে? কোয়েশ্চেনটা এই পর্যন্তই থাক। এই পর্যন্ত তোমরা ভালো করে একদম রিভিশন করে নিবে খাতার মধ্যে টুকে। ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটির পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।